চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ। সাভার থেকে উদ্বোধন করবেন সিএসি। প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পরিবারের সদস্যদের নিয়ে ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। দীর্ঘ 15 মাস পর গাজা ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। হামাসের হাতে 3 জিম্মির মুক্তির বিনিময়ে ছাড়া পেলেন 90 ফিলিস্তিনি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা। প্রথমবারের মতো বাংলাদেশ নিয়ে বিশেষ সংলাপ। পিনাকি ভট্টাচার্যের বই ফুলকুমারী নিয়ে পাঠকদের আগ্রহ বাড়ছে। বেস্ট সেলার হিসেবে আমাজনের বায়োগ্রাফিস ক্যাটাগরি শীর্ষে। এবং বিপিএলে দুর্বার রাজশাহীর বিপক্ষে খুলনা টাইগার্সের 7 রানের জয়। চিটাগাং কিংসকে হারিয়ে টেবিলের 2-এ ফরচুন বরিশাল। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। সারা দেশে সপ্তমবারের মতো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ। সাভার থেকে এবারের হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সাভার উপজেলা পরিষদে আছেন নাজিব বেগ। সরাসরি যাচ্ছি তার কাছে। নাজিব, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম কখন উদ্বোধন করা হবে এবং উদ্বোধনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। নাজিব, আপনি শুনতে পাচ্ছেন? আমাদের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম কখন উদ্বোধন করা হবে এবং উদ্বোধনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। হ্যাঁ ভাই, মৃত্তিকা আজ থেকে মূলত বাড়ি বাড়ি গিয়ে যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তিনি সাভার উপজেলা পরিষদে এসে এই কার্যক্রমের উদ্বোধন করবেন এবং তার সঙ্গে যে আরও যে 4 জন নির্বাচন কমিশনার রয়েছেন তারাও এই কার্যক্রমে যোগ দেবেন। মূলত যাদের জন্ম 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে তাদের তথ্য এবার সংগ্রহ করা হবে। সেই সাথে বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের তথ্য সংগ্রহ তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে এবং সেই সাথে যারা মৃত বা যারা মারা গেছেন যেসব ভোটার তাদেরকেও তালিকা থেকে বাদ দেওয়া হবে। এই যে তালিকাগুলো করা হবে সেগুলো মূলত 2026 সালের 2 জানুয়ারি নতুন ভোটার তালিকায় যুক্ত করা হবে। সেই সাথে তাদের বিষয়ে যদি কোনো দাবি আপত্তি নিষ্পত্তি শেষে আগামী বছরের 2রা মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। চলতি বছরে যে খসড়া তালিকা ভোটার তালিকা খসড়া তালিকা সেই তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার রয়েছেন 12,36,83,512 জন। আর নতুন করে এই বছর ভোটার তালিকায় যুক্ত হয়েছেন 18,33,352 জন।
মোট কথা এইবারে নির্বাচন কমিশন গঠন হওয়ার পর থেকে তারা কিন্তু যেটি বলছে তারা একটি স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করতে চান। সেজন্য তারা বাড়ি বাড়ি গিয়ে এই যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমটি তারা করছেন, গুরুত্বের সঙ্গে তারা এই কার্যক্রমটি চালাতে চাচ্ছেন। হয়তোবা 10:30টার দিকে অনুষ্ঠানটি যে উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা রয়েছে, হয়তোবা অনুষ্ঠান শুরু হলে প্রধান নির্বাচন কমিশনার প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন এই যে কার্যক্রমটি চলবে এই ভোটার তালিকা হালনাগাদে, সেই বিষয়ে হয়তোবা পরবর্তীতে দিক নির্দেশনা দিবেন। মৃত্তিকা, ধন্যবাদ নাজিব আপনাকে। দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে স্ত্রী মেলানিয়া ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প। শপথ শেষে রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে সই করার পরিকল্পনা রয়েছে তার। শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। যুক্তরাষ্ট্র থেকে মাইনুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে যাযাবর মিন্টু রিপোর্ট। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের জন্য পরিবারের সদস্যদের নিয়ে ওয়াশিংটনে অবস্থান করছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যেই ওয়াশিংটনে পৌঁছেছেন বিশ্বের বিভিন্ন দেশে সরকার প্রধান, ব্যবসায়ী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। শপথ গ্রহণের এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম। সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান ইউএস ক্যাপিটালের সিঁড়িতে হলেও ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ভিন্ন জায়গায়। আবহাওয়ার পূর্বাভাসই এই স্থানান্তরের কারণ। যদিও ট্রাম্পের অভিষেকের প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে পিপলস মার্চ নামে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। বিক্ষোভকারীরা বলছেন রিপাবলিকান পার্টির এই প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে তাদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে। এর আগে 2016 সালে হিলারি ক্লিন্টনকে পরাজিত করে প্রথম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। এবারও একজন নারী প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। যাযাবর মিন্টু, চ্যানেল আই। অনেক মৃত্যু ও ধ্বংসের পর বহুল প্রতীক্ষিত গাজার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এতে শুধু গাজাতেই নয়, পুরো বিশ্বেই বইছে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে 3 জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে ইসরায়েলি বন্দী 90 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির জেল সার্ভিস। 15 মাসেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় 47,000 মানুষের প্রাণহানি, লাখেরও বেশি আহত ও কয়েক লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত গাইন। গাজায় 15 মাসেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের পর বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতেছে পৃথিবীর শান্তিকামী মানুষ। মৃত্যুর মিছিল, ধ্বংসস্তূপ আর স্বজন হারানোর বেদনার মাঝেও এক টুকরো শান্তি খুঁজে পেল গাজাবাসী। বহুল প্রতীক্ষিত গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিনে 3 জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ওই 3 জিম্মি রোববার ইসরায়েলে পৌঁছেছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। মুক্তি পাওয়া ওই 3 জিম্মি হলেন 31 বছর বয়সী ড্রোন স্ট্রেনব্রেচার, 28 বছর বয়সী ইসরায়েলি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক এমিলি দামারি এবং 24 বছর বয়সী রমি গোনেন। বিপরীতে চুক্তি অনুযায়ী ইসরায়েলে বন্দী 90 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির জেল সার্ভিস। যুদ্ধবিরতি চুক্তির প্রতি হামাস প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেছেন সংগঠনটির মুখপাত্র আবু ওবেইদা। তিনি বলেন, যুদ্ধবিরতির সাফল্য নির্ভর করবে ইসরায়েলের সদিচ্ছার উপর। এছাড়া আগামী 25 জানুয়ারি শনিবার আরও 4 জিম্মিকে মুক্তি দেওয়া হবে বলেও জানান তিনি। গত 15 মাসে ইসরায়েলের হামলায় গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। শীত, ক্ষুধাতৃষ্ণায় পরিস্থিতি আরও বিভীষিকাময় করেছে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরে প্রায় 600 ত্রাণবাহী ট্রাক মিশর সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করেছে। এছাড়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা গাজায় ফিরতে শুরু করেছেন। তবে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি শুরু হলেও আগামী কয়েক সপ্তাহ কঠিন হতে চলেছে। কেননা যুদ্ধবিরতি 3 ঘন্টা বিলম্ব হওয়ায় গাজায় ইসরায়েল হামলা চালিয়েছে। এতে অন্তত 19 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া গাজায় ইসরায়েল তাদের দখলদারিত্ব ছাড়বে কিনা এ নিয়েও প্রশ্ন রয়েছে। তাই যুদ্ধবিরতি চুক্তি কতটুকু স্বস্তি আনবে সেদিকে তাকিয়ে রয়েছে বিশ্ব। সুব্রত গাইন, চ্যানেল আই। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সম্মেলনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে বাংলাদেশ নিয়ে বিশেষ সংলাপ। সম্মেলনে বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের আহ্বান জানাবে বাংলাদেশ। মোস্তফা মল্লিকের রিপোর্ট। দাভোসে
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে 4 দিনের সফরে সোমবার দিবাগত রাতে সুইজারল্যান্ড রওনা হবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। দাভোসে ফোরামের সাইডলাইনে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলফ শোলস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের কিং ফিলিপস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেন্ট্রো সিনাওয়াত্রা। মেটার যে আপনি জানেন ফেসবুক যে কোম্পানিটা ওন করে, তাদের যে গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিকল্যাক তার সাথে মিটিং করবেন এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জেনারেল সেক্রেটারি তার সাথে মিটিং করবেন। পাশাপাশি WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর মহাপরিচালক তার সাথেও এই সফরে মিটিং করবেন। বাংলাদেশ বিষয়ক একটা সেপারেট ডায়ালগ হবে, যেখানে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিনিধি বা ব্যবসায়িক নেতৃবৃন্দ, পাশাপাশি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের CEO যারা এখানে যোগ দিবেন। এই ডায়ালগটা বাংলাদেশ ডায়ালগ যেটা, এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটা রেয়ার অপরচুনিটি। সাধারণত উন্নত দেশগুলোই এ ধরনের ফোরামে এই জাতীয় ডায়ালগ করার সুযোগ পায়। বাংলাদেশ WTO ইকোনমিক ফোরামে এই প্রথমবারের মতো এই ধরনের ডায়ালগে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই সম্মেলনে বাংলাদেশের কি আহ্বান থাকবে? সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল সাংবাদিকদের। একটাই আহ্বান থাকবে সবার, বাংলাদেশে আসুন। বাংলাদেশে এখন ব্যবসার পরিবেশ সহজ করা হচ্ছে, বিনিয়োগের পরিবেশ উন্নততর হচ্ছে। আপনারা বাংলাদেশে বিনিয়োগ করুন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে আপনারা শামিল হন। এই আহ্বানটাই থাকবে মূলত বিনিয়োগকারীদেরকে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে বিনিয়োগ পরিস্থিতি উন্নতির জন্য সর্বশক্তি দিয়ে কাজ করছে সরকার। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 5ই আগস্ট জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে স্বৈরাচারকে বিদায় করতে হয়। তিনি বলেন, জনগণের পাশে না থাকলে পরে হাপিত্যেশ করতে হবে। তাই শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সবাইকে জনগণের পাশে থাকার শপথ নিতে হবে। রাজধানীতে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ভোটের অধিকার নিশ্চিত করার কথা বলেন তারেক রহমান। রাহুল রায় রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীতে সকালে জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর বিকেলে ছিল আলোচনা সভা। দলের প্রতিষ্ঠাতার জীবন আর কর্ম নিয়ে আলোচনা করেন বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা। রাজধানীতে এই আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জিয়াউর রহমানের আদর্শে সবাইকে বলিয়ান হওয়ার কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে মুক্তিযুদ্ধে তার ভূমিকা থেকে শুরু করে ভোটার জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলে নেতাকর্মীদের 5ই আগস্ট স্মরণ রাখতে বলেন তারেক রহমান। জনগণ 5ই আগস্ট দেখিয়ে দিয়েছে, কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে, তখন কিন্তু পস্তাতে হবে, তখন কিন্তু হাপিত্যেশ করতে হবে। সহকর্মীবৃন্দ, এখনো সময় আছে, আসুন আমরা জনগণের পাশে থাকি, জনগণের সাথে থাকি। যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে, যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে, যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনে জিততে হলে বিভ্রান্ত হওয়া আর বিভ্রান্ত করা যাবে না। আমাদের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়ে যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে অন্য কেউ সরকার গঠন করলো, তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন? কোনো কারণে যদি অন্য কেউ সরকার গঠন করে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনার এতটুকু চিন্তা, এতটুকু সেন্স থাকতে হবে, অন্য কেউ যদি সরকার গঠন করে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেই হোক, আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রেই হোক, সেটা কি দেশ এবং জাতির জন্য খুব ভালো হবে? তারেক রহমান বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাই দোয়া করছেন। তবে বেগম জিয়া সবচেয়ে খুশি হবেন যদি জনগণ বিএনপিকে সমর্থন দেয়। আমাদেরকে এমন ভাবে দাঁড়াতে হবে যাতে জনগণ বোঝে যে আমরা তাদের সাথে আছি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। প্যারিস ইনস্টিটিউট ফর ক্রিটিক্যাল থিংকিং থেকে প্রকাশিত পিনাকি ভট্টাচার্যের বই ফুলকুমারী নিয়ে পাঠকদের আগ্রহ বাড়ছে। ইতোমধ্যে বেস্ট সেলার হিসেবে অ্যামাজনের ইন্ডিয়া হিস্ট্রি ও হিস্ট্রিক্যাল ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া বায়োগ্রাফিক্স ক্যাটাগরি শীর্ষস্থানে উঠে এসেছে বইটি।
বইটিতে নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসকে দেখার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য। দেশ নিয়ে নিজের ভাবনা তুলে ধরে ইংরেজি ভাষায় তিনি লিখেছেন ফুলকুমারী। পিনাকি ভট্টাচার্য বলছেন, ফ্রান্সে কোভিডকালে শরণার্থী জীবনের একাকিত্ব থেকে ফুলকুমারী গল্প লেখা শুরু। জীবনের গল্পের ভেতর দিয়ে লেখক বইয়ের পাতায় তুলে ধরেছেন বাংলাদেশের ইতিহাসের নানা বাকবদলের ঘটনা। আমাদের জনগোষ্ঠীর যেটা আমাদের যুগের জার্নি, সেইটাকে আমি ধরার চেষ্টা করেছি এবং এই জার্নি থেকে পশ্চিমের কি আসলে নেয়ার আছে, কারণ আসলে বইটা তো লেখা হয়েছে পশ্চিমের জন্য ইংরেজি ভাষায়। পশ্চিম আসলে কি নিতে পারে, আমরা কি পশ্চিমকে দিতে পারি, সেই জায়গাটা আমরা সার্চ করে বের করার চেষ্টা করেছি আমি। পিনাকি ভট্টাচার্য মনে করেন, তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন আলোচনার ঝড় তোলে, ফুলকুমারীও তেমনি পক্ষে বিপক্ষে তর্কের দুয়ার খুলবে। বইয়ের মধ্যে কিছু ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছি। এটা নিয়ে কিছু জায়গা নিয়ে অবশ্যই খুব শক্ত বিতর্ক হবে, এটা আমি জানি। এই বইয়ের ভেতরে প্রত্যেকটা পাতায় কিছু ফিলোসফিক্যাল প্রশ্ন আমি তুলেছি, ফিলোসফিক্যাল, ভেরি ডিপ রুটেড ফিলোসফিক্যাল প্রশ্ন আমি উত্থাপন করেছি। তো সেই প্রশ্নগুলো নিয়ে বিতর্ক হবে। ফুলকুমারী বাংলা ভাষায় অনুবাদের প্রক্রিয়া চলছে বলে জানান পিনাকি ভট্টাচার্য। অনুবাদটা চলছে, ফাইনাল হোক, দেখা যাক এটা কতদিন লাগে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এছাড়াও আজ সকাল 11টায় সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে তারা। রোববার রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীরা বলেন যে কোটা সংস্কারের জন্য এত প্রাণ গেল, সেই কোটা আবার ফিরে এসেছে। এর জবাব বর্তমান সরকারকে দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এই ফলাফল বাতিল করে শুধু মেধার ভিত্তিতে নতুন ফলাফল প্রকাশের দাবি জানানো হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে। আমরা সোমবার একদম 11টা থেকে আমরা ঢাকা মেডিকেল কলেজ থেকে মিছিল বের করবো এবং শহীদ মিনারে আমরা অবস্থান করব, যেন আমাদের অতি বিলম্বে আমাদের যেন এই যে মেডিকেলের যে রেজাল্টটা সেটার জন্য পুনর্নির্বাচন করা হয় এবং যে ফ্রিডম ফাইটার কোটাটার জন্য একদম বাতিল করে দেওয়া হয়, যাতে কোনো রকম বৈষম্য বাংলাদেশে আর একদম না থাকে। নরসিংদীর পাইকারি ও খুচরা সবজির বাজারগুলোতে শীতকালীন শাকসবজির সরবরাহ বাড়ছে। সবজির দামও রয়েছে ক্রেতাদের হাতের নাগালে। এ নিয়ে জানতে সুমন রায়ের কাছে যাচ্ছি, তিনি নরসিংদীর বড় বাজারে আছেন। সুমন, নরসিংদীর সবজি বাজারের অবস্থা কেমন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মৃত্তিকা, আপনি জানেন যে আসলে এখন শীতকাল চলছে, আর শীতকালে আসলে নানান রকমের সবজি আসলে উৎপাদন করে থাকে আমাদের দেশের কৃষকরা। আর এই মুহূর্তে আসলে নরসিংদীর যেই সবজির বাজারগুলো রয়েছে, সেই সবজির বাজারগুলোতে আসলে নানান রকমের নানান রঙের আসলে সবজির সমারোহ আমরা দেখতে পাচ্ছি আর কি। তো এর মধ্যে যেগুলো রয়েছে, যে ফুলকপি, বাঁধাকপি এবং এই মুহূর্তে আলুরও অনেক আমদানি হচ্ছে বাজারগুলোতে। আলু রয়েছে, শিম, বরবটি, লাউ, ঝিঙ্গে, তারপরে রয়েছে আপনার মিষ্টি কুমড়া রয়েছে, টমেটো, তারপরে ব্রুকলি, এই ধরনের অনেক নানা রকমের সবজির সমারোহ আসলে নরসিংদীর বাজারগুলোতে। এবং আমরা যেটা আগেও একবার যেটা বলেছিলাম যে 1-1.5 মাস আগে যেই সবজির যে দামটা ছিল বাজার পর্যায়ে, এই মুহূর্তে কিন্তু আসলে এখন যে বাজার দরটা সেটা কিন্তু অনেক কম। আমরা যেটা এখানকার যে পাইকারি ব্যবসায়ীরা রয়েছে তাদের সাথে যে কথাগুলো বলেছি, যে সবজির যে দরগুলো তারা জানিয়েছে যে প্রত্যেক সবজি আসলে, যেটা ফুলকপি এখন এখানে পার পিস বিক্রি হচ্ছে 10 টাকা, বাঁধাকপি রয়েছে 18 টাকা থেকে 20 টাকা কেজি, আলু এরকম 20 টাকা 22 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তারপরে শিম রয়েছে এখানে 20 টাকা 25 টাকা কেজি, গাজর রয়েছে 30 টাকা কেজি, শসা 20 থেকে 25 টাকা, উচ্ছে 50 থেকে 60 টাকা কেজি,
তো এই দরে আসলে বাজারগুলোতে চলছে। তবে আমরা খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি যে পাইকারি বাজার থেকে আসলে যে খুচরা বাজারগুলো রয়েছে, খুচরা বাজারগুলোতে আসলে প্রত্যেকটা সবজি কিন্তু 5 থেকে 10 টাকা দরে মানে বেশি বিক্রি করা হচ্ছে আর কি। তো তারা যেটা বলছে যে যেহেতু এখানে ক্যারিং খরচ রয়েছে, লাভের বিষয় রয়েছে, তো সেই কারণে এই এতটুকু আসলে এইরকম একটু ডিফারেন্ট থাকতেই পারে। সুমন, আপনাকে ধন্যবাদ। এবং প্রথমেই নিটোল টাটা কৃষি সংবাদ। কুড়িগ্রামে শীতকালীন শাকসবজির ফলন ভালো হয়েছে, তবে ভরা মৌসুমে সবজির দাম নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পাঁচ দশকেরও বেশি সময় ধরে শরীয়তপুরের তুলাসার বাউরে পরিযায়ী পাখিরাই বার্তা দিত শীতের। অন্তত 25 প্রজাতির হাজারো পাখির কলরবে মুখরিত থাকত পুরো এলাকা। তবে সম্প্রসারিত নগরায়ন ও ভরাটে এবছর পরিযায়ী পাখির সংখ্যা কমেছে 50%-এরও বেশি। পরিবেশ বান্ধব প্রযুক্তি ও নগরায়নে পাখি বান্ধব পরিবেশ নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস স্থানীয় প্রশাসনের। সবশেষে ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ। সাভার থেকে উদ্বোধন করবেন সিইসি। প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পরিবারের সদস্যদের নিয়ে ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। দীর্ঘ 15 মাস পর গাজা ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরে বাঁধভাঙা উচ্ছ্বাস। হামাসের হাতে 3 জিম্মির মুক্তির বিনিময়ে ছাড়া পেলেন 90 ফিলিস্তিনি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা। প্রথমবারের মতো বাংলাদেশ নিয়ে বিশেষ সংলাপ। পিনাকি ভট্টাচার্যের বই ফুলকুমারী নিয়ে পাঠকদের আগ্রহ বাড়ছে। বেস্ট সেলার হিসেবে আমাজনের বায়োগ্রাফিস ক্যাটাগরি শীর্ষে। এবং বিপিএলে দুর্বার রাজশাহীর বিপক্ষে খুলনা টাইগার্সের 7 রানের জয়। চিটাগাং কিংসকে হারিয়ে টেবিলের 2-এ ফরচুন বরিশাল। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।